চাঁদনী থেকে শেকে দিয়ে একটা শর্ট কিনে নিয়েছিলুম। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই এক ফিরিঙ্গি হেঁকে বলল, এটা ইউরোপিয়ানদের জন্য। আমি গাঁ গাঁ করে বললুম, ইউরোপিয়ান তো কেউ নেই, চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই। এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলুম, বাংলা শব্দের অন্তদেশে অনুস্বার যোগ করিলে সংস্কৃত হয়, ইংরেজি শব্দের প্রাগদেশে জোর দিয়া কথা বলিলে সাহেব ইংরেজি হয়। অর্থাৎ পয়লা সিলেবলে একশন দেওয়া খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো, সব পাপ ঢাকা পড়ে যায়। সোজা বাংলায় এরই নাম গাঁক গাঁক করে ইংরেজি বলা। ফিরিঙ্গি তালতলার নেটিভ, কাজেই আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করলো। কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল। এতদিন পাসপোর্ট জামা কাপড় জোগাড় করতে ব্যস্ত ছিলুম, অন্য কিছু ভাববার ফুরসত পাইনি। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো সেটা অত্যন্ত কাপুরুষ জনচিত। মনে হলো আমি একা। ফিরিঙ্গিটি লোক ভালো, আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল, এত মন মরা হলে কেন, গোয়িং ফার? দেখলুম বিলিতি কায়দা জানে। হোয়ার আর ইউ গোয়িং বলল না। তা সে যাই হোক, সাহেবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো, তাতে লাভও হলো। সন্ধ্যা হতে না হতেই সে প্রকাণ্ড এক চুবড়ি খুলে বলল, তার ফিয়ান্সে নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে এবং তাতে নাকি একটা পুরা দস্তুর পল্টন পোষা যায়। আমি আপত্তি জানিয়ে বললাম যে আমিও কিছু কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্ত নেটিভ বস্তু, হয়তো বড্ড বেশি ঝাল। খানিকক্ষণ তর্কাতর্কির পর স্থির হলো সবকিছু মিলিয়ে দিয়ে ব্রাদারলি ডিভিশন করে আলাকার্ত ভোজন, যার যা খুশি খাবে। সাহেব যেমন যেমন তার সব খাবার বের করতে লাগলো, আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে যেতে লাগলো। সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, মুরগি মুসল্লম, আলু গোস্ত। আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে। এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা। ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগলো। এমনকি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাব নয়, আলু গোস্তের বদলে কপি গোস্ত পর্যন্ত নয়। আমি বললুম, ব্রাদার, আমার ফিয়ান্সে নেই, এসব জাকারিয়া স্ট্রিট থেকে কেনা। একদম হুবহু একই স্বাদ। সাহেব খায় আর আনমনে বাইরের দিকে তাকায়। আমারও আবছা আবছা মনে পড়ল, যখন সওদা করছিলুম তখন যেন এক গাবদা গোবদা ফিরিঙ্গি মেমকে হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছি। ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিলুম তার ফিয়ান্সের একটা বর্ণনা দিতে, কিন্তু থেমে গেলুম। ভোর কোথায় হলো মনে নেই। জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না। 7টা বাজতে না বাজতেই চড়চড় করে ট্যারচা হয়ে গাড়িতে ঢোকে, আর বাকি দিনটা কি রকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে দেয়। গাড়ি যেন কালোয়াদ, ঊর্ধ্বশ্বাসে ছুটেছে। কোনো গতিকে রোদ্দুরের তবলচিকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে ঠান্ডায় জিরোবে। আর রোদ্দুরও চলেছে সঙ্গে সঙ্গে ততোধিক ঊর্ধ্বশ্বাসে। সে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ যায়। গাড়ি এর মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে। দাড়ি লম্বা হয়েছে, টিকি খাটো হয়েছে, নাদুস নুদুস লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে ব্যাঠিয়ে আর শোনা যায় না। এখন 6 ফুট লম্বা পাঠানদের দাগা দাগা দিলতা রাওড়া, পাঞ্জাবিদের তুবি ওসি, আর শিখ সর্দারজিদের জালবন্ধ দাড়ির হরেক রকম বাহার। সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন। গোয়িং ফার নয়, সোজাসুজি কাহা যাইয়েগা। আমি ডবল তসলিম করে সবিনয়ে উত্তর দিলুম। ভদ্রলোক ঠাকুরদার বয়সী, আর জবরজং দাড়ি গোফের ভিতর অতি মিষ্ট মোলায়েম হাসি। জিজ্ঞাসা করলেন, পেশোয়ারে কাউকে চিনি না হোটেলে উঠব? বললুম, বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন, তবে তাকে কখনো দেখিনি। তিনি যে আমাকে কি করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে। সর্দারজি হেসে বললেন, কিচ্ছু ভয় নেই, পেশোয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না। আপনি 2 মিনিট সবুর করলেই তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন। আমি সাহস পেয়ে বললুম, তা তো বটেই, তবে কিনা শর্ট পরে এসেছি। সর্দারজি এবার অট্টহাস্য করে বললেন, শর্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে তাই দিয়ে মানুষ মানুষকে চেনে নাকি? আমি আমতা আমতা করে বললুম, তা নয়, তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। সর্দারজিকে হারাবার উপায় নেই। বললেন, এও তো তাজ্জব কি বাত, পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়? আমি আর এগোলুম না।
বাঙালি পাঞ্জাবি ও পাঞ্জাবি কুর্তায় কি তফাৎ সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরো বোকা বানিয়ে দেবেন। তার চেয়ে বরঞ্চ উনিই কথা বলুন, আমি শুনে যাই। জিজ্ঞাসা করলুম, সর্দারজি, সিলওয়ার বানাতে কগজ কাপড় লাগে? বললেন, দিল্লিতে 3.5, জলন্ধরে 4.5, লাহোরে 5.5, লালমুসায় 6.5, রাওলপিন্ডিতে 7.5, তারপর পেশোয়ারে 1 লম্ফে 10.5, আস পাঠান মুল্লুক পোহাট খাইবারে পুরো থান 20 গজ। হ্যাঁ, তাও আবার খাকি শার্টিং দিয়ে বানানো। আমি বললুম, এরকম 1 বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কি করে? মারপিট খুন রাহাজানির কথা বাদ দিন। সর্দারজি বললেন, আপনি বুঝি কখনো বায়োস্কোপ যান না? আমি এই বুড়ো বয়সেও মাঝে মাঝে যাই। না গেলে ছেলে ছোকরাদের মতিগতি বোঝবার উপায় নেই। আমার আবার 1 পাল নাতি নাতনি। এই সেদিন দেখলুম 200 বছরের পুরনো গল্পে এক মেম সাহেব ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন। মনে নেই 10 খানা না 12 খানা। তাতে নিদেন পক্ষে 40 গজ কাপড় লাগার কথা। সেই পরে যদি মেমরা নেচে কুদে থাকতে পারেন, তবে মদ্দা পাঠান 20 গজি সিলোয়ার পরে মারপিট করতে পারবে না কেন? আমি খানিকটা ভেবে বললুম, হক কথা, তবে কিনা বাজে খরচা। ইতোমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠান মুল্লুকের প্রবাদ, দিনের বেলা পেশাওয়ার ইংরেজের, রাত্রে পাঠানের। শুনে গর্ব অনুভব করেছি বটে যে বন্দুকধারী পাঠান কামানধারী ইংরেজের সঙ্গে পাল্লা দিতে পারে, কিন্তু বিন্দুমাত্র আরাম বোধ করিনি। গাড়ি পেশাওয়ার পৌঁছবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছবো তাই মনে মনে নানা ভাবনা ভাবছি। এমন সময় দেখি গাড়ি এসে পেশাওয়ারেই দাঁড়ালো। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলাম যে 6 ফুটি পাঠানদের চেয়েও 1 মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কাতর নয়নে তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গে তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে 1 হাত এগিয়ে দিতেই তিনি তার 2 হাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ, পরম উৎসাহে গরম সংবর্ধনায়। সে চাপে আমার হাতের 5 আঙ্গুল তার 2 থাবার ভিতর তখন লুকোচুরি খেলছে। খানিকটা কোলে পিঠে, খানিকটা টেনে হিচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে এক টাঙ্গায় বসালেন। আমি তখন শুধু ভাবছি, ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান। তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কি? এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা? আজ বলতে পারি, পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নেই। আরবি ভাষায় একটি প্রবাদ আছে, ইয়ম উস সফর নিসফ উস সফর, অর্থাৎ কিনা যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ। পূর্ব বাংলায়ও একই প্রবাদ প্রচলিত আছে। সেখানে বলা হয়, উঠোন সমুদ্র পেরোলেই আধেক মুশকিল আসান। আহমদ আলীর উঠোন পেরোতে গিয়ে আমার পাক্কা 7 দিন কেটে গেল। 8 দিনের দিন সকালবেলা আহমদ আলী স্বয়ং আমাকে একখানা বাসে ড্রাইভারের পাশে বসিয়ে তাকে আমার জানমাল বাঁচাবার জন্য বিস্তর দিব্য দিলাসা দিয়ে বিদায় নিলেন। হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা, এখন মনে হলো আমি ভয়ঙ্কর একা। ভয়ঙ্কর একা এই অর্থে যে নো ম্যানস ল্যান্ডই বলুন আর খাস আফগানিস্তানি বলুন, এসব জায়গায় মানুষ আপন আপন প্রাণ নিয়েই ব্যস্ত। সাধারণ লোকের বিবেক বুদ্ধি এসব দেশে এরকম কথাই কয়। তবুও আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ। আর 5টা দেশ যখন খুন খারাপির প্রতি এত বেমালুম উদাসীন নয়, তখন তাদেরও তো কিছু একটা করবার আছে এই ভেবে 2-4টে পুলিশ 2-1 দিন অকুস্থলে ঘোরাঘুরি করে যায়। ডান দিকে ড্রাইভার শিখ সর্দারজি, বয়স 60-এর কাছাকাছি, কাঁচা পাকা দীর্ঘ দাড়ি ও পরে জানতে পারলুম রাতকানা। বাঁ দিকে আফগান সরকারের এক কর্মচারী, পেশাওয়ার গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনবার জন্য। সব ভাষাই জানেন, অথচ বলতে গেলে এক ফরাসি ছাড়া অন্য কোনো ভাষাই জানেন না। অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বোঝেন, তবে তিনি ভাবখানা করেন যেন আপনিই যথেষ্ট ইংরেজি জানেন না। তখন তিনি ফরাসির যে 6টি শব্দ জানেন সেগুলো ছাড়েন। তখনও যদি আপনি তার বক্তব্য না বোঝেন, তবে তিনি উর্দু ছাড়েন। শেষটায় এমন ভাব দেখান যে অশিক্ষিত বর্বরদের সঙ্গে কথা বলবার ঝকমারি আর তিনি কত পোহাবেন।
অথচ পরে দেখলুম ভদ্রলোক অত্যন্ত বন্ধুবৎসল, বিপন্নের সহায়। তারও পরে বুঝতে পারলুম ভাষা বাবতে ভদ্রলোকের এ দুর্বলতা কেন, যখন শুনতে পেলুম যে তিনি অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে বেতারে চাকরি পেয়েছেন। বাসের পেটে একপাল কাবুলি ব্যবসায়ী। পেশাওয়ার থেকে সিগারেট, গ্রামোফোন, রেকর্ড, পেলেট বাসন, ঝাড়লণ্ঠন, ফুটবল, বিজলিবাতির সাজ সরঞ্জাম, কেতাব পুঁথি, এক কথায় দুনিয়ার সব জিনিস কিনে নিয়ে যাচ্ছে। বাদ বাকি প্রায় সবকিছুই আমদানি করতে হয় হিন্দুস্তান থেকে, কিছুটা রুশ থেকে। এসব তথ্য জানবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না, কাবুল শহরে একটা চক্কর মারলেই হয়। সেসব পরের কথা। পেশাওয়ার থেকে জমরুদ দুর্গ 10.5 মাইল সমতল ভূমি। সেখানে এক দফা পাসপোর্ট দেখাতে হলো। তারপর খাইবার গিরিসংকট, দুদিকে 1000 ফুট উঁচু পাথরের ন্যাড়া পাহাড়, মাঝখানে খাইবার পাস। এক জোড়া রাস্তা একে বেঁকে একে অন্যের গা ঘেঁষে চলেছে কাবুলের দিকে। এক রাস্তা মোটরের জন্য, অন্য রাস্তা উট, খচ্চর, গাধা, ঘোড়ার পণ্যবাহিনী বা ক্যারাভানের জন্য। সংকীর্ণতম স্থলে দুই রাস্তায় মিলে 30 হাতও হবে না। সে রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এতই একে বেঁকে গিয়েছে যে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডানে বাঁয়ে পাহাড়, সামনে পিছনে পাহাড়। দ্বিপ্রহর সূর্য সেই নরক কুণ্ডে সোজা নেমে এসেছে, তাই নিয়ে চতুর্দিকের পাহাড় যেন লোফালোফি খেলছে। অবাক হয়ে দেখছি সেই গরমে বুখারার পুস্তিন বা ফার ব্যবসায়ীরা 2 ইঞ্চি পুরু লোমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে খেদিয়ে ভারতবর্ষের দিকে চলেছে। সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে তিনি বললেন, যাদের অভ্যাস হয়ে গিয়েছে তাদের পক্ষে সত্যই এরকম পুরু জামা এই গরমে আরামদায়ক। বাইরের গরম ঢুকতে পারে না, শরীর ঠান্ডা রাখে। ঘাম তো আর এদেশে হয় না, আর হলেই বাকি, এরা তার থোড়াই পরোয়া করে। এটুকু বলতে বলতেই দেখলুম গরমের হলকা মুখে ঢুকে সর্দারজির গলা শুকিয়ে দিল। গল্প জমাবার চেষ্টা বৃথা। কত দেশের কত রকমের লোক পণ্যবাহিনীর সঙ্গে সঙ্গে চলেছে, কত ঢঙের টুপি, কত রঙের পাগড়ি, কত যুগের অস্ত্র, গাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিকতম জার্মান মাউজার, দামিস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, সুপারি কাটার জাতির মতো জামধর মোগল ছবিতে দেখেছিলুম। বাস্তবে দেখলুম হুবহু সেই রকম গোলাপি সিল্কের কোমর বন্ধে গোজা। কারো হাতে কানজোখা পেতলে বাঁধানো লাঠি, কারো হাতে লম্বা ঝকঝকে বর্ষা। উঠের পিঠে পশমে রেশমে বোনা কত রঙের কার্পেট, কত আকারের সামোভার। বস্তা বস্তা পেস্তা বাদাম, আখরোট, কিশমিশ, আলু বুখারা চলেছে হিন্দুস্তানের বিরিয়ানি পোলাওয়ের জৌলুস বাড়াবার জন্য। আরও চলেছে, শুনতে পেলুম, কোমরবন্ধের নিচে ইজেরের ভাজে, পুস্তিনের লাইনিং এর ভিতরে আফিং আর হাসিস না কোকেনি না আরো কিছু। সবাই চলেছে অতি ধীরে, অতি মন্থরে। পাঠান 2 বার বলেছিলেন, আমি 3য়বার সেই প্রবাদ শপথ রূপে গ্রহণ করলুম। হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। কে বলে 20 শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না? আমার সকল সমস্যা সমাধান করেই যেন ধরাম করে শব্দ হলো। কাবুলি তড়িৎ গতিতে চোখের ফেটা খুলে আমার দিকে বিবর্ণ মুখে তাকালো। আমি সর্দারজির দিকে তাকালুম। তিনি দেখি অতি শান্তভাবে গাড়িখানা এক পাশে নিয়ে দাঁড় করালেন। বললেন, টায়ার ফেসেছে, প্রতিবার এই হয়, এই গরমে না হওয়ায় বিচিত্র। প্রয়োজন ছিল না, তবু সর্দারজি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে খাইবার পাসের রাস্তা দুটো সরকারের বটে, কিন্তু দুদিকের জমি পাঠানের। সেখানে নেমেছ কি মরেছ, আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় ওত পেতে বসে আছে, নামলেই কড়াক পিং। তারপর কি কায়দায় সবকিছু হরণ করে তার বর্ণনা দেবার আর প্রয়োজন নেই। পাঠান যাতে ঠিক রাস্তার বুকের ওপর রাহাজানি না করে তার জন্য খাইবার পাসের দুদিকে যেখানে বসতি আছে সেখানকার পাঠানদের ইংরেজ 2 টাকা করে বছরে খাজনা দেয়। পরে আরেকটি শর্ত অতি কষ্টে আদায় করেছে, আফ্রিদিতে ঝগড়া বাঁধলে রাস্তার এপারে ওপারে যেন বন্দুক না মারা হয়। মোটর আবার চলল। কাবুলির গলা ভেঙে গিয়েছে, তবু বিড়বিড় করে যা বলছিলেন তার নির্যাস, কিচ্ছু ভয় নেই সাহেব,
কালই কাবুল পৌঁছে যাচ্ছি। সেখানে পৌঁছে কপ করে কাবুল নদীতে ডুব দেব। বরফ গলা হিম জল পাহাড় থেকে নেমে এসেছে, তিল জান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। আমি বললুম, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। হঠাৎ দেখি সামনে কি মরীচিকা! সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন? মোটর থামলো, পাসপোর্ট দেখাতে হলো। গেট খুলে গেল, আফগানিস্তানে ঢুকলুম। কাবুলি বললেন, দুনিয়ার সব পরীক্ষা পাশ করার চেয়ে বড় পরীক্ষা খাইবার পাস করা। আলহামদুলিল্লাহ, খোদাকে ধন্যবাদ। আমি বললুম, আমেন। খাইবার পাস তো দুঃখে সুখে পেরুলুম এবং মনে মনে আশা করলুম এইবার গরম কমবে। কমলো বটে, কিন্তু পাসের ভেতর পিচ ঢালা রাস্তা ছিল, তা সে সংকীর্ণ হোক আর বিস্তীর্ণই হোক, এখন আর রাস্তা বলে কোনো বালাই নেই। হাজারো বছরের লোক চলাচলের ফলে পাথর এবং অতি সামান্য মাটির ওপর যে দাগ পড়েছে, তারই উপর দিয়ে মোটর চলল। এ দাগের ওপর দিয়ে পণ্যবাহিনীর যেতে আসতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মোটর আরোহীর পক্ষে যে কতদূর পীড়াদায়ক হতে পারে তার খানিকটা তুলনা হয় বীরভূম বাঁকুড়ায় ডাঙা ও খোয়াইয়ে রাত্রিকালে গরুর গাড়ি চড়ার সঙ্গে। যদি সে গাড়ি 20 মাইল বেগে চলে, ভিতরে খড়ের পুরু তোষক না থাকে এবং ছোট বড় নুড়ি দিয়ে ডাঙা খোয়াই ছেয়ে ফেলা হয়। লান্ডি কোটাল থেকে দক্কা 10 মাইল। সেই মরু প্রান্তরে দক্কা দুর্গ অত্যন্ত অবান্তর বলে মনে হলো। মাটি আর খড় মিশিয়ে পিটে পিটে উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছে আশপাশের রঙের সঙ্গে রং মিলিয়ে, ফ্যাকাশে ময়লা ঘিনঘিনে হলদে রং। দেয়ালের ওপরের দিকে এক সারি গর্ত, দুর্গের লোক তারই ভিতরে দিয়ে বন্দুকের নল গলিয়ে নিরাপদে বাইরের শত্রুকে গুলি করতে পারে। দূর থেকে সেই কালো কালো গর্ত দেখে মনে হয় যেন অন্ধের উপড়ে নেওয়া চোখের শূন্য কোটর। কিন্তু দুর্গের সামনে এসে বাঁ দিকে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল। ছলছল করে কাবুল নদী বাঁক নিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছেন, ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে। কাবুলি বললেন, চলুন দুর্গের ভিতরে যাই, পাসপোর্ট দেখাতে হবে, আমরা সরকারি কর্মচারী, তাড়াতাড়ি ছেড়ে দেবে, তাহলে সন্ধ্যার আগেই জালালাবাদ পৌঁছতে পারবো। দুর্গের অফিসার আমাকে বিদেশি দেখে প্রচুর খাতির যত্ন করলেন। দক্কার মতো জায়গায় বরফের কল থাকার কথা নয়, কিন্তু যে শরবত খেলুম তার জন্য ঠান্ডা জল কুজোতে কি করে তৈরি করা সম্ভব হলো বুঝতে পারলুম না। আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারেন, তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণী করাও কিছুমাত্র বিচিত্র নয়। 3 বার চাকা ফাটলো আর ইঞ্জিন সর্দারজির ওপর গোসা করে 2 বার গুম হলেন। চাকা সারালো হ্যাজি ম্যানন, তদারক করলেন সর্দারজি। জালালাবাদ পৌঁছবার কয়েক মাইল আগে সর্দারজির কোমরবন্ধ অথবা নিবিবন্ধ কিংবা বেল্ট যাই বলুন ছিঁড়ে 2 টুকরো হলো। তখন খবর পেলুম সর্দারজিও রাতকানা। রেডিওর কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিসফিস করে প্রচার করে দিলেন, অত্যকার মতো আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। কাল সকাল 7টায় আমরা আবার উপস্থিত হব। 8 মাইলটাক দূরে আফগান সরাই। বেতারের সাহেব ও আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললুম। বাদবাকি আর সকলে হই হল্লা করে করে গাড়ি ঠেলে নিয়ে চলল। সর্দারজি তন্নি করে বললেন, একটু পা চালিয়ে, সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দেবে। সরাই তো নয়, ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকো দুর্গ, কর্ম অন্তে নিভৃত পান্থশালাতে। বলতে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি ফুটে ওঠে, এর সঙ্গে তার কোনো সংস্রব নেই। 30 ফুট উঁচু হলদে মাটির নীরের 4খানা দেয়াল, সামনের খানাতে এক বিরাট দরজা। তার ভেতর দিয়ে উট বাস ডবল ডেকার পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে, কিন্তু ভেতরে যাবার সময় মনে হয় এই শেষ ঢোকা, এ দানবের পেট থেকে আর বেরোতে হবে না। ঢুকেই থমকে দাঁড়ালুম। কত শত শতাব্দীর পুঞ্জীভূত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরেছিল বলতে পারিনে, কিন্তু মনে হলো আমি যেন সে ধাক্কায় 3 গজ পিছিয়ে গেলুম। ব্যাপারটা কি বুঝতে অবশ্য বেশি সময় লাগলো না। এলাকাটা মৌসুমী হাওয়ার বাইরে, তাই এখানে কখনো বৃষ্টি হয় না। যথেষ্ট উঁচু নয় বলে বরফও পড়ে না। আশেপাশে নদী বা ঝর্ণা নেই বলে ধোয়া মোছার জন্য জলের বাজে খরচার কথাও ওঠে না।
অতএব সিকন্দর শাহী বাজিরাজ থেকে আরম্ভ করে পরশুদিনের আস্ত ভেড়ার পাল যেসব অবদান রেখে গিয়েছে তার স্থূলভাগ মাঝে মাঝে সাফ করা হয়েছে বটে, কিন্তু সূক্ষ্ম গন্ধ সর্বত্র এমনই স্তরীভূত হয়ে আছে যে ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগিয়ে যাওয়া অসম্ভব। সূচিভেদ্য অন্ধকার দেখেছি, এই প্রথম সূচিভেদ্য দুর্গন্ধ শুকলুম। ভোরবেলা ঘুম ভাঙল আজান শুনে। নামাজ পড়ালেন বুখারার এক পুস্তিন সদাগর। উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময় মানলুম যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কি করে। বেতারওয়ালাকে জিজ্ঞেস করাতে তিনি বললেন, আপনি নিজেই জিজ্ঞেস করুন না। আমি বললুম, কিছু যদি মনে করেন। আমার এই সংকোচে তিনি এত আশ্চর্য হলেন যে বুঝতে পারলুম খাস প্রাচ্য দেশে অচেনা অজানা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে বাধা নেই। পরে জানলুম যার সম্বন্ধে কৌতূহল দেখানো হয় সে তাতে বরঞ্চ খুশিই হয়। মোটরে বসে তারই খেই তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতার জমা খরচা নিতে লাগলুম। চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হাওয়ার প্রথম পরশ পেলুম। খুলে দেখি সামনে সবুজ উপত্যকা, রাস্তার দুদিকে ফসল ক্ষেত। সর্দারজি পরিচয় করিয়ে দিয়ে বললেন, জালালাবাদ। তখন দুদিকেই সবুজ আর লোকজনের ঘর বাড়ি। সামান্য একটি নদী ক্ষুদ্রতম সুযোগ পেলে যে কি মোহন সবুজের লীলা খেলা দেখাতে পারে জালালাবাদে তার অতি মধুর তসবির। এমনকি যে দু চারটে পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের চেহারাও যেন সীমান্তের পাঠানের চেয়ে মোলায়েম বলে মনে হলো। লক্ষ্য করলুম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপরদামি নিন্দা করে তারই বৌঝি খেতে কাজ করছে অন্য দেশের মেয়েদেরই মতো। মুখ তুলে বাসের দিকে তাকাতেও তাদের আপত্তি নেই। বেতার কর্তাকে জিজ্ঞাসা করতে তিনি গম্ভীরভাবে বললেন, আমার যতদূর জানা কোনো দেশের গরিব মেয়েই পর্দা মানে না, অন্তত আপন গায়ে মানে না। শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনো পর্দা মেনে ভদ্রলোক হবার চেষ্টা করে, কখনো কাজকর্মের অসুবিধা হয় বলে গায়ের রেওয়াজি বজায় রাখে। আমি জিজ্ঞাসা করলুম, আরবের বেদুইন মেয়েরা? তিনি বললেন, আমি ইরাকে তাদের বিনা পর্দায় ছাগল চড়াতে দেখেছি। গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকল। কাবুলিরা সব বাসের পেট থেকে বেরিয়ে 1 মিনিটের ভেতর অন্তর্ধান। কেউ একবার জিজ্ঞেস পর্যন্ত করল না বাস ফের ছাড়বে কখন। আমার তো এই প্রথম যাত্রা, তাই সর্দারজিকে শুধালাম বাস আবার ছাড়বে কখন। সর্দারজি বললেন, আবার যখন সবাই জড়ো হবে। জিজ্ঞেস করলুম, সে কবে? সর্দারজি যেন একটু বিরক্ত হয়ে বললেন, আমি তার কি জানি, সবাই খেয়ে দে ফিরে আসবে যখন তখন। বেতারকর্তা বললেন, ঠায় দাঁড়িয়ে করছেন কি, আসুন আমার সঙ্গে। আমি শুধালাম, আর সব গেল কোথায়, ফিরবেই বা কখন? তিনি বললেন, ওদের জন্য আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? আপনি তো ওদের মালজানের জিম্মাদার নন। আমি বললুম, তা তো নই, কিন্তু যে রকম ভাবে হুট করে সবাই নিরুদ্দেশ হলো তাতে তো মনে হলো না যে ওরা শিগগির ফিরবে। আজ সন্ধ্যায় তাহলে কাবুল পৌঁছবো কি করে? বেতারকর্তা বললেন, সে আশা শিকে তুলে রাখুন, এদের তো কাবুল পৌঁছবার কোনো তাড়া নেই। বাস যখন ছিল না তখন ওরা কাবুল পৌঁছতো 15 দিনে, এখন 4 দিন লাগলেও তাদের আপত্তি নেই। জালালাবাদে পৌঁছেছে, এখানে সকলেরই কাকা মামা শালা কেউ না কেউ আছে, তাদের তত্ত্ব তালাশ করবে, খাবে দাবে, তারপর ফিরে আসবে। মোটর ছাড়লো অনেক বেলায়, কাজেই বেলাবেলি কাবুল পৌঁছবার আর কোনো ভরসাই রইল না। পেশাওয়ার থেকে জালালাবাদ 100 মাইল, জালালাবাদ থেকে কাবুল আরো 100 মাইল। শাস্ত্রে লেখে সকলে পেশাওয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছবে, পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। তখনই বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প লোকেই। পরে জানলুম একমাত্র মেল বাস ছাড়া আর কেউ শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না। সন্ধ্যা কাটল নালার পাড়ে, নার্গিস বনের এক পাশে, চিনার মর্মরের মাঝখানে। সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পরে ডাক বাংলোর খানসামা আহার দিয়ে গেল। খেয়ে দে সেখানেই চারপাই আনিয়ে শুয়ে পড়লুম। শেষ রাত্রে ঘুম ভাঙল অপূর্ব মাধুরীর মাঝখানে। হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলুকুলু শব্দ, আর আমার সর্বদেহ জড়িয়ে নাক মুখ ছাপিয়ে
কোনো অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস। শেষ রাত্রে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে, তখন যেমন নদীর কুলুকুলু শব্দে ঘুম ভেঙে যায়। জানলার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যেরকম তন্দ্রা টুটে যায়, এখানে তাই হলো, কিন্তু দুয়ে মিলে গিয়ে। এ সঙ্গীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সোহাগ জীবনে আর কখনো পাইনি। সেই আধা আলো অন্ধকারে চেয়ে দেখি দিনের বেলার শুকনো নালা জলে ভরে গিয়ে দুই কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে দিয়ে ছুটে চলেছে। বুঝলুম নালার উজানে দিনের বেলায় বাঁধ দিয়ে জল বন্ধ করা হয়েছিল। ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা। বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটেছে। তারই পরশে নার্গিস নয়ন মেলে তাকিয়েছে। এর গান ওর সৌরভে মিশে গিয়েছে। আর যে চিনারের পদপ্রান্তে উভয়ের সঙ্গীতে সৌরভ উচ্ছ্বসিত হয়ে উঠেছে, সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য। দেখতে না দেখতে চিনার সোনার মুকুট পরে নিল। পদপ্রান্তে পুষ্পবনের গন্ধ ধূপে বৈতালিক মুখরিত হয়ে উঠল। এদিন আজি কোন ঘরে গো, খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি ভেপু বাজাতে আরম্ভ করলেন। ভাবগতিক দেখে মনে হলো তিনি মনস্থির করে ফেলেছেন আজ সন্ধ্যায় যে করেই হোক কাবুল পৌঁছবেন। শুনছিলেন সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে ভ্রমণ কাহিনী থেকে সংকলিত ছোট্ট একটি অংশ, গন্তব্য কাবুল। পাঠ করলাম আমি তাফান্নুম তানজিম শিফা। ভ্রমণ কাহিনী ও এর পাঠ কেমন লাগলো এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। এছাড়া কাহিনী ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এভাবে পাওয়া ভিউ, লাইক, সাবস্ক্রাইব প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পযোগ।